বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে। তৃণমূলের অন্দরে বিদ্রোহের ছুটি নেই ছুটির দিনেও। মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে সেই বিদ্রোহী সাংসদদের সংখ্যা 20 থেকে 22-এও পৌঁছে যেতে পারে বলে আজই জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। আর এরই মধ্যে ভূপেন্দ্র যাদবের বাড়িতে ফের বৈঠকে তৃণমূলের বিদ্রোহী ব্লক। আর অন্যদিকে 6 ঘন্টা পেরোতে চলল সই জালিয়াতি কাণ্ডে দ্বিতীয়বার সিআইডির টানা জিজ্ঞাসাবাদের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে স্টুডিওয় উপস্থিত আমি প্রত্যেক অতিথির কাছে আসব, কিন্তু এই মুহূর্তে যে বড় খবর আপনাদের জানাবো, যে তৃণমূলের বিদ্রোহী ব্লক যাদের আজকে একেবারে স্পিকার ওম বিড়লার বাসভবনে যাওয়ার কথা রয়েছে, তারা পৌঁছানোর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ 2 তৃণমূল সাংসদ, একদিকে কীর্তি আজাদ এবং অন্যদিকে রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ, তারা পৌঁছে গিয়েছেন 20 নম্বর আকবর রোড স্পিকার ওম বিড়লার বাড়িতে। এটা হচ্ছে সেই মুহূর্তের ছবি যখন সাগরিকা ঘোষ স্পিকারের বাসভবনে প্রবেশ করছেন, সেই মুহূর্তের ছবি, এবং তার সঙ্গে কীর্তি আজাদকেও তারা প্রবেশ করছেন, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কিন্তু হঠাৎ করে তারা কি কারণে পৌঁছলেন সেখানে আমি আরো বিস্তারিত জানার জন্য কথা বলবো সরাসরি বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। বিজেন্দ্র, দেখো, তাদের হাতে একটা 3 পাতার চিঠি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই চিঠিটা লিখেছেন এবং সেই চিঠিটা লিখে তারা এসছেন স্পিকারের কাছে। সেই চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় 3টে দাবি করেছেন। এক হলো কি তারা দেখতে পাচ্ছেন রিপোর্ট থেকে তাদের লোকসভা সাংসদরা পৃথক ব্লকের জন্য স্পিকারের কাছে আসতে পারেন, সেক্ষেত্রে তাদেরকে যেন স্বীকৃতি না দেওয়া হয়, তারাই অরিজিনাল টিএমসি, তাদেরকেই মেন পার্টি রাখা হোক, এই ধরনের চিঠি নিয়ে এসছেন তারা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা চিঠি নিয়ে কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ এসছেন এবং তারা এই দাবি করতে যাচ্ছেন কি যেন পৃথক ব্লকের জন্য যারা দাবি করছেন তাদেরকে সে পৃথক ব্লক না দেওয়া হোক, এবং যদি স্পিকার কোনো সিদ্ধান্ত নিচ্ছেন সেক্ষেত্রে টিএমসির সঙ্গে আলোচনা করা হোক, অভিষেকপন্থী যারা টিএমসি রয়েছেন তাদের সঙ্গে যেন আলোচনা করা হয়, এই দাবি এই চিঠির মধ্যে রয়েছে। তবে এই মুহূর্তে সবথেকে বড় খবর আমরা দেখতে পাচ্ছি কি এই গেটের কাছে 20 জন সাংসদ, অর্থাৎ টিএমসির যারা বিদ্রোহী হয়েছে তাদের 20 জন সাংসদের নাম চলে এসছে, যারা এক এক করে এখানে আসবেন। সিকিউরিটির গেটের কাছে সেটা দিয়ে দেওয়া হয়েছে এবং তারা এখানে আসবেন। ভূপেন্দ্র যাদব বাড়ি থেকে বেরোবেন, বেরোনোর পর তারা কিছুক্ষণ বঙ্গভবন যাবেন, যেটা এই মুহূর্তে আমি খবর পাচ্ছি, এবং সেখান থেকে তারা ডাইরেক্টলি এখানে আসবেন এবং যে দাবিগুলোর উপর তারা সই করেছেন সেই দাবিগুলো তারা ফিজিক্যালি স্পিকারের কাছে প্রেজেন্ট হয়ে পেশ করবেন এবং তারা বলবেন কি তারা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে দল রয়েছে লোকসভায় টিএমসির, সেটা থেকে তারা সরে আসছেন, সেটাতে তারা আর থাকবেন না, তারা একটা পৃথক ব্লক তৈরি করছেন এবং সেই জন্যে তাদেরকে অ্যাকসেপ্টেন্স দিক, স্বীকৃতি দিক স্পিকার অফিস, তাদেরকে সেপারেট ব্লক করে দেওয়া হোক বসার জন্যে, এবং তারা এনডিএর পাশে বসতে চাইছেন, এটাও তারা স্পিকারের সঙ্গে দেখা করে বলবেন। আজকে যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছিলেন কি তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান উপদেষ্টা রেখে দেবেন এবং তারপর যেভাবে বিধানসভায় কাজ চলছে সেইভাবে লোকসভাতেও কাজ হবে, এটা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যখন প্রশ্ন করা হলো কি আপনি কি এটা নেতা হবেন, তিনি বলেন নেতা হওয়ার তার দৌড়ে তিনি নেই। যখন 34 জন সাংসদ জিতে এসেছিলেন 2014 সালে, তখন তিনি সেই লোকসভা টিমের নেতা ছিলেন। এটা মনে রাখতে হবে 2011 থেকে 2025 অবধি টিএমসির লোকসভার দলনেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। 2025-এ তাকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা করেছিলেন, এবং তারপর আজকে আবার যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরোধী ক্যাম্পে জয়েন করেছেন, এই প্রশ্নটা উঠছে কি তাহলে কি এই বিরোধী ব্লকের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় হবেন? এবং তারাই যে রিয়েল টিএমসি যখন তারা দাবি করতে আসছেন, তার আগেই টিএমসির 2 সাংসদ সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ এসে দাবি করতে যাচ্ছেন কি তারা রিয়েল টিএমসি, যারা আসছেন তারা নন। কিন্তু এটা সবই নম্বরের খেলা, যেহেতু 7 জন রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং বিরোধী ক্যাম্পে এই মুহূর্তে 20 জন হয়ে গেছে। একবার বিজেন্দ্র বলো, এই যে 3 পাতার একটা চিঠি যেটা স্পিকারের হাতে তুলে দেওয়া হবে, সম্ভবত তুলে দেওয়াও হয়েছে, কি রয়েছে তাতে? দেখো, এই 3 পাতার চিঠির মধ্যে যা যা ঘটনাগুলো ঘটেছে সেসব লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তারপরে তিনি লাস্ট পাতায় 3টি দাবি রেখেছেন। তিনি বলছেন কি যদি তার দল থেকে অন্য এমপিরা এসে ক্লেম করে কি তারাই অরিজিনাল টিএমসি, সেক্ষেত্রে তাদেরকে যেন অ্যাকসেপ্টেন্স না দেন স্পিকার। দ্বিতীয়ত বলা হয়েছে কি চিফ হুইপের চিঠি দেখেই যেন সিদ্ধান্ত নেন স্পিকার। থার্ড, তিনি বলেছেন কি যদি স্পিকার সিদ্ধান্ত নেন তাদেরকে স্বীকৃতি দেওয়ার বা তাদেরকে অ্যাকসেপ্ট করার তাদের দাবিগুলো, তার আগে যেন মূল টিএমসি তারা দাবি করছেন তাদের বক্তব্যও যেন স্পিকার শোনেন, এইটা অনুরোধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 পাতার চিঠিতে। এবং সেই চিঠি নিয়ে সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ গেছিলেন। এখন তারা বেরিয়ে আসছেন, বেরিয়ে আসার পর তারা বক্তব্য রাখবেন সংবাদ মাধ্যমে, যে কথাগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় সই করে তার চিঠিতে লিখেছেন। তবে চিঠিতে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, চিঠিটা লেখা হয়েছিল 10 তারিখ এবং আজকে এসছে জমা হতে। সেটাতেও একটা রহস্য রয়েছে, কেন কি চিঠিতে যদি প্রথম পাতায় তুমি ডেট দেখবে উপরে ডান দিকে, সেখানে 10 তারিখ লেখা রয়েছে এবং চিঠি জমা হচ্ছে আজকে।
সেক্ষেত্রে কেন অপেক্ষা করা হয়েছিল সেটাও একটা প্রশ্ন রয়েছে। হয়তো তারা ওয়েট করছিলেন কি যেদিন বিরোধী ব্লক আসবে স্পিকারের কাছে সেদিনই তারাও আসবেন স্পিকারের কাছে সেই চিঠি নিয়ে, এবং এই চিঠি নিয়ে এই মুহূর্তে স্পিকারের কাছে তারা এসছেন। তবে হ্যাঁ, এই যে দাবি তারা করছেন সেটা কিন্তু অ্যান্টি ডিফেকশন লয়ের যে নিয়ম রয়েছে কি 2/3 এমপিরা যদি সেপারেট হয়ে যান সেক্ষেত্রে তাদের মেম্বারশিপ থাকে, এবং তারা যদি দাবি করেন স্পিকারের কাছে গিয়ে সেটাকে কিন্তু স্পিকার কনসিডার করবেন। এখন আজকে দাবি পেশ করার পর যারা এই 20 জন বিদ্রোহী রয়েছেন তারা কিন্তু এক্সপেক্ট করবেন কি আগামী সেশন যখন জুলাই মাসে স্টার্ট হবে তার আগে স্পিকার সিদ্ধান্ত নেবেন। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আশাবাদী বা কাকলি ঘোষ দস্তি যারা বলছিলেন কি এটাতে কোনো সমস্যা নেই, তারা পৃথকভাবেই বসবেন এবং এনডিএর পাশে বসবেন, দেশের স্বার্থে পশ্চিমবঙ্গের স্বার্থে যা কাজ হবে সেটাকে তারা সমর্থন করবেন। এটা কাকলি এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় আগে থেকেই বলে আসছেন, আজকেও সুদীপ বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন। এখন দেখতে হবে সুব্রজিৎ কিছুক্ষণের মধ্যেই যখন যারা বিদ্রোহী রয়েছেন তারা আসছেন, তবে তার আগে এই দুই সাংসদ এসে তারা প্রতিবাদের চিঠি দিয়ে জানিয়ে গেলেন স্পিকার ওম বিড়লার কাছে। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। বুঝতে পারছেন যে স্পিকারের বাড়ির সামনে এই মুহূর্তে একটা টান টান নাটকীয় পরিস্থিতি তৈরি হতে চলেছে। এই মুহূর্তে 9 নম্বর মতিলাল নেহেরু মার্গ, যেখানে এই বিদ্রোহী ব্লকের সাংসদরা বৈঠক করছে নিশিকান্ত দুবের সঙ্গে, সেখান থেকে তাদের আসার কথা রয়েছে এই যে 20 নম্বর আকবর রোড, যেখানে হচ্ছে স্পিকার ওম বিড়লার বাড়ি, এবং সেখানে বিদ্রোহী ব্লকের তরফে চিঠিটা দেওয়া হবে। সেটা হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দুই তৃণমূল সাংসদ, একদিকে লোকসভার কীর্তি আজাদ এবং অন্যদিকে রাজ্যসভার সাগরিকা ঘোষ, তারা চলে এসেছেন চিঠি দিতে। আগে একটা চিঠি যেখানে এইটা বলা হচ্ছে যে কোনোভাবে এই বিদ্রোহী ব্লককে যেন স্পিকার অনুমোদন না দেন। কিন্তু আমি বলছি এইবার আপনাদের সামনে নিয়ে যাব যে 9 নম্বর মতিলাল নেহেরু মার্গে সেখানে কি হচ্ছে সরাসরি। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন। শিবাশিস। সুপ্রজিৎ, দেখো 9 নম্বর মতিলাল নেহেরু মার্গে বৈঠক প্রায় শেষের পথে। সাংসদরা একে একে তারা বেরিয়ে আসবেন। দুটি গেট রয়েছে, সামনে গেট দিয়েও বেরোতে পারেন বা ব্যাক গেট যেটা রয়েছে সেটা দিয়েও সাংসদরা বেরোতে পারেন। কিন্তু 9 মতিলাল নেহেরু মার্গ বা ভূপেন্দ্র যাদবের বাসভবনে একাধিকবার যে আলোচনা হলো তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের যে সরাসরি সাগরিকা ঘোষ কিছু বলছেন। আমরা লেটার দিয়ে দিয়েছি অলরেডি। স্পিকারের বাড়ি থেকে বেরিয়ে আসতেন সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ। আমি সরাসরি শোনাবো যে চিঠিটা দেওয়ার পর তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন। একটা 3 পাতার চিঠি দেওয়া হয়েছে। आप लोग चुप होंगे तो बात करेंगे, आप लोग चुप होइएगा। कैमरा पीछे करो यार। देखिए, बहुत स्पष्ट है, सुप्रीम कोर्ट के कॉन्स्टिट्यूशनल बेंच में ये कहा गया है, शेड्यूल 10 के 4 अनुच्छेद में कहा गया है कोई स्प्लिट हो ही नहीं सकता। जो भी है, जो महाराष्ट्र में हुआ वो गलत है। उसी को लेकर हम यहाँ आवेदन देने आए थे, वो आवेदन हमने दे दिया है माननीय स्पीकर को, और हमको पूरा विश्वास है कि कानून के अंतर्गत ही जैसा काम करते रहे स्पीकर वैसे करेंगे। बहुत बहुत धन्यवाद। चलिए चलिए, बहुत धन्यवाद। हम लोगों ने अपना पेपर्स दिए, अपने कागज दिए हैं, जो संविधान ऐसा है। सुनिए, क्या डिमांड किए आप लोग चुप होंगे तो बात करेंगे, आप लोग चुप होइएगा। कैमरा पीछे करो यार। देखिए, बहुत स्पष्ट है, सुप्रीम कोर्ट के कॉन्स्टिट्यूशनल बेंच में ये कहा गया है, शेड्यूल 10 के 4 अनुच्छेद में कहा गया है कोई स्प्लिट हो ही नहीं सकता। চেষ্টা করছে তারা সফল হবে না। আমরা চিঠি দিয়েছি যে এরকম ভাবে যারা ভাঙতে চেষ্টা করছে, যারা যারা
একজুট হতে চাইছেন, এটা সংবিধানের একেবারে বিরুদ্ধে। চলো চলো চলো, हमने चिट्ठी दी है, हमने चिट्ठी दी। क्या उन्होंने आश्वासन दिया? একেবারে তারা বেরিয়ে গেলেন, যে চিঠি দেওয়া হয়েছে সেখান থেকে তারা বেরিয়ে গেলেন। আমি এইবারে সরাসরি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন, তার কারণ সেখান থেকেও বৈঠক প্রায় শেষের দিকে। কি ছবি জানবো সরাসরি? সুপ্রীতি, দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে এই মুহূর্তে যে বিদ্রোহী ব্লকের যে একাধিক সাংসদ, যেমনটা জানা যাচ্ছে, তাতে 20 জন মতো সাংসদ তারা রয়েছেন 9 নম্বর মতিলাল নেহরু মার্গ কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে। এবং ভূপেন্দ্র যাদবের বাড়িতে যে বৈঠক চলছে তাতে একাধিক বিজেপি নেতা, অর্থাৎ একদিকে যেমন ভূপেন্দ্র যাদব রয়েছেন, তেমনি নিশিকান্ত দুবে রয়েছেন। সে একাধিক বিজেপি নেতার উপস্থিতিতে বিদ্রোহী ব্লকের সাংসদদের এই যে বৈঠক, সেই বৈঠক কিন্তু এখন চলছে। এবং যেরকমটা বৈঠক সূত্রে জানা যাচ্ছে, তাতে একাধিক সাংসদ তারা ইতিমধ্যে বেরিয়ে গিয়েছেন। বৈঠক প্রায় শেষ। আচ্ছা, বৈঠক প্রায় শেষ। এবার এখান থেকে তারা এই 20 নম্বর আকবর রোড একেবারে স্পিকারের বাড়িতে তারা পৌঁছে যেতে পারেন। আমি সরাসরি সেই ছবিটা দর্শকদের সামনে কিছু সময়ের মধ্যে রাখবো, কিন্তু তার আগে একবার দেখাবো যে সুদীপ বন্দ্যোপাধ্যায় এই বিদ্রোহী ব্লকে তিনি যে কোনো সময় সই করবেন। শুভেন্দু অধিকারী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছানোর পরেই তিনি সই করবেন বলে জানাচ্ছেন। আর কি বললেন দেখব। অবস্থান আমি নিচ্ছি, অধিকাংশ সাংসদ, অধিকাংশ বিধায়ক, তাদের সকলেরই একটা উদ্যোগ যে দল চলুক, মমতা ব্যানার্জি প্রধান উপদেষ্টা হোক, দল নেত্রীর মতন একটা ভূমিকা নিয়ে থাকুক। আমারও কোথাও এদের আবেদনটা আমাকে স্পর্শ করেছে, তার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে এদের সঙ্গে থাকা যেতে পারে। আমার দেওয়ার ইচ্ছে নেই। তো ধরো, আমি 34 জনের সাংসদ যখন 2016 সালে, তখন আমি নেতৃত্ব দিয়েছি সেই ডিমনিটাইজেশনের সময়, কি দুরন্তভাবে। এটা কাকলি খুব উদ্যোগ নিয়েছে প্রথম থেকে, কিন্তু চতুর্দিক থেকে আমার কাঁধে যেভাবে প্রেশার আর অনুরোধ আসছে, আমি খুব বেসামাল অবস্থায় যাচ্ছি। দাদা, কালকে আপনার অমিত শাহের সাথে দেখা হয়েছে, কেমন ছিল সেই দেখা? কতটা ফলপ্রসূ হয়েছে, কতটা পজিটিভ দেখা? হ্যাঁ, ভাবছিলাম 10 মিনিট হবে, 30 মিনিটে শেষ হবে। 7 মিনিট পরে আবার চাইলো, 70 মিনিট পরে শেষ হলো। তো দাদা, আগামীকাল আপনি যাচ্ছেন তো, মানে আপনি স্পিকারের কাছে যাচ্ছেন? না, আমি এখনো সই করিনি। আচ্ছা, আমি শুভেন্দুকে বলেছিলাম, তুমি এসে উপস্থিত হলে তবেই সই করবো। আচ্ছা। তো দুপুর পর্যন্ত আমাকে বলেই যাচ্ছিল যে আমি আজকে আসতে পারছি না, আপনি সইটা করুন। আচ্ছা, কিন্তু আমার কাছে এখন শেষ মুহূর্তে খবর এসছে, বোধহয় রাত্রিবেলায় আসছে। তো শুভেন্দু অধিকারীর সাথে দেখা হবে আপনার? মনে হচ্ছে হবে রাত্রে ডিনারে। আচ্ছা। দেখুন, যেভাবে বিদ্রোহী ব্লক একেবারে ভারী হচ্ছে, কালীঘাট তৃণমূল ক্রমশ একেবারে ক্ষয় থেকে আরো ক্ষয়িষ্ণু হওয়ার দিকে এগোচ্ছে। সেইখানে 20 থেকে 22 হতে পারে বলে কাকলি ঘোষ দস্তিদার আগেই জানিয়েছেন। আমি ওফিলিয়া সিনহার কাছে আসবো। আমি বলছি এইটা, আমি বলছি তৃণমূল নেত্রী যত না বেশি ব্যর্থতা, তার থেকে বিজেপির সাফল্য বেশি নয় কি? সাফল্য ব্যর্থতার বিষয়টা না, বিষয় হচ্ছে তৃণমূল দলের মধ্যে যে এত ক্ষোভ বিক্ষোভ ছিল, যদি ভারতীয় জনতা পার্টি আজ পশ্চিমবঙ্গে ক্ষমতায় না আসতো, তৃণমূল যদি পরাজিত না হতো, আমরা তো জানতেই পারতাম না সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো এত বড় একজন নেতৃত্ব। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে যেই হোক না, যত বড়ই তিনি সুপ্রিমো হোক, তাকেও তো মান্যতা দিচ্ছে না। এখানে আমাদের জয় না খুঁজে তাদের দলের মধ্যে এখন তো আমার মনে হচ্ছে একেবারে সেই তালমিছরির একেবারে ছবি আর সই দেখে নিন, তার থেকেও অধম জায়গায় চলে যাচ্ছে। সেটা ওনারা ভাবুন দলের ব্যাপারটা নিয়ে, যেটা ক্যামাক স্ট্রিটের দল, আর তাদের সঙ্গে আবার রয়েছে বিদ্রোহী দল। এটা কি বিষয়টা? কেউ সংখ্যাতত্ত্ব হচ্ছে মূল বিষয়, সেখানে সংখ্যাতত্ত্ব পরিষ্কার করে দিচ্ছে যেটা হওয়ার তা হবে। কিন্তু যদি বলেন বিজেপির লাভ বা লোকসানের দিকটা যেটা বলছেন, যারা নিজেরা স্বেচ্ছায় আসছে, আমাদের তো কোনো কেউ দলে যুক্ত হচ্ছে না, দলে নেওয়া হবে না, দলের জন্য একদম দরজা বন্ধ, কোলাপসেবল গেটে তালা দেওয়া আছে তৃণমূলের জন্য।
হ্যাঁ, তারা আমি যদি এইখানে- আমি একবার দর্শকদের সামনে এইখানে যে ছবিটা রাখছি, এটা হচ্ছে ভূপেন্দ্র যাদবের বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা তারা যখন বৈঠকে বসছেন সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বা তৃণমূলের বিদ্রোহী সাংসদরা আজকে যে বৈঠকটা সন্ধ্যের দিকে হওয়ার কথা ছিল সেটা কিছুটা সময় এগিয়ে নিয়ে আসা হয়। 4টে থেকে 4:30-এর মধ্যে সকল বিদ্রোহী সাংসদদের আসতে বলা হয় এবং তারা যখন এসে পৌঁছন সেই সময় ছবি আপনারা দেখছেন। এর আগে আপনারা জানেন যে একাধিক বিদ্রোহী সাংসদদের বৈঠক এখানে হয়েছে। প্রথমে 14 জন উপস্থিত ছিলেন, পরের বিদ্রোহী সাংসদদের বৈঠকে সেটা সোমবার ছিল। বুধবার দিন আপনারা জানেন যে 5 জন এখানে এসেছিলেন, সই করেছেন। গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানে প্রায় 1 ঘন্টা নিশিকান্ত দুবের সঙ্গে বৈঠক করেছেন এবং এইটা আজকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিদ্রোহী সাংসদরা এইখানে বৈঠক করেছেন। কিন্তু আমি এইখানে যে বিষয়টা দেবনারায়ণ সরকারের কাছে আসতে চাইবো, যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই কার্যত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রা যে কথা বলছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় রাও সেই কথা বলছেন। পরিষদীয় দলের ব্লক এবং সংসদীয় দলের বিদ্রোহী ব্লক দুই পক্ষই কিন্তু চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান উপদেষ্টা হিসেবে রাখতে। পুরস্কার কবিতা একটা কথা রবীন্দ্রনাথ, যে ভূমি লইয়া এত হানাহানি, সে আজি কাহার তাহা না জানি, কোথা ছিল রাজা কোথা রাজধানী, চিহ্ন নাই আর। এটা তো স্বীকার করতেই হয়, দুই রাজধানীতে একই ছবি। একবার স্বীকার, কোথা ছিল রাজা কোথা রাজধানী, চিহ্ন নাই আর। মূলক আমার বক্তব্য কিন্তু একটা কথা, 5 তারিখে আনন্দবাজার পত্রিকা ভয়ে দেখানো টোপ দেওয়ার অভিযোগ, লোকসভায় তৃণমূল ভাঙাতে ফোন শুরু বিজেপি। কিন্তু একটু আগে অফিলিয়া বললেন বিজেপি কিছুই করছে না। কিন্তু আমি একটা কথা বলছি, বিজেপি এই কাজটা ভালোভাবেই করছে। আর যারা যাচ্ছে না, আমি বলছি 11 থেকে 26 পর্যন্ত মনে নেই যে কিভাবে একেবারে এই তো ক্যারট এন্ড স্টিক পলিসি, এইভাবেই তো বিরোধী দলকে ভাঙানো হয়েছিল তৃণমূল যখন শাসন ক্ষমতা ছিল। আমি বলছি অতীতটা ভুলে গেলে চলে না, আমি তো বলছি পাশাপাশি এটাও বলতে হবে দেবনারায়ণ দা, আমি যদি আপনার কথার মধ্যে সর্বতভাবে যুক্তি আছে ধরেও নি, তাহলে তৃণমূল মানে বিরোধীর বিজেপির সাফল্য পাচ্ছে এবং সেই সাফল্যটা পাচ্ছে তার কারণ তৃণমূল দলটা ধরে রাখতে পারছে না। না সাফল্য মানে কি? আপনি ভয় তৃণমূলের দেখানো, দোষটা একটু আমি দেখুন। অপিলি আমার কথাটা শেষ হোক, তোমার সঙ্গে বলিনি। ভয় দেখানো এবং লোক দেখানো, ভয় দেখানো আজকে হচ্ছে না। আজকে কাকে ডাকছে? মদন মিত্রকে ডাকছে। যারা বাইরের ব্লকে তারা সব ডাক পাবে, এমনকি যারা কদম ধরে ডাকবে না। দেওয়ার জন্য এই যে আমি বলছি কারোর বিরুদ্ধে যদি অভিযোগ আচ্ছা, থাকে যে সোনা নিয়ে তিনি চাকরি দিয়েছেন, তার বিরুদ্ধে তদন্ত হবে না? তাদের ডাকবে না। যারা ওই ব্লকে তারা কেউ ডাকবে না। বিল্ডিং ভাঙা হচ্ছিল, তার মধ্যে এই কসবার যিনি নেতা, তার বিল্ডিংকে দেখেছিলাম ভাঙবে, এখন চুপ। সুতরাং ওফেলিয়া এটা সিনহা। ভয় কোনো দেখানো কিছু এবং চুপ লোক নয়। দেখানোর রাজনীতি। আপনাদের একটা ভুল এটা খুব হচ্ছে। দুঃখ হয়। আইনের এভাবে- শাসন এভাবে আপনারা দিতে করো না। পারেননি, তার মানে এটা এভাবে আমরা করো দিচ্ছি না। না। কেউ যদি আমাদের আসতে দলে চায়, তাকে 52 জন এমনি আনো। কার্যকর্তা নেতারা আজ কিন্তু রয়েছে একেবারে আইনের যে শাসন চলছে তাই আইনের জন্য তারা- নয়, এটা না, তো ভয় দেখানোর তারাও রাজনীতি। আজ কিন্তু আজকে বাইরে নেই, 60 জনকেও তারাও কিন্তু কিন্তু একটা আজ লোকের আইনের বাড়ি বলা শাসন হচ্ছে বলে না। রয়েছে। আর না, আমি আবার বলছি যে দেবনারায়ণ সরকারের কথা যদি আমি একেবারে ধ্রুব সত্য বলে ধরে নিই, তাহলে প্রতিবাদে রাস্তায় তৃণমূল কংগ্রেস নেই কেন? একেবারে তো আকাশ পাতাল এক করে দেওয়া উচিত ছিল তৃণমূল কংগ্রেসের প্রতিবাদে। তার কারণ তারা রাস্তাতেই রাজনীতিটা করে বলে বারে বারে দাবি করে এসেছে। নাকি এমন ছন্ন ছাড়া অবস্থা তৃণমূলের যে আন্দোলন করবে নাকি আগে ঘর গোছাবে, এইটা বড় হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে সই জালিয়াতি কাণ্ডে ভবানী ভবনে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা হচ্ছে দ্বিতীয় দিনের হাজিরা। নির্ধারিত সময় ছিল 12টা, তার বেশ কিছুটা আগেই চলে আসেন এবং এখনো পর্যন্ত সেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন পার্থপ্রতিম ঘোষ এবং অনির্বাণ বিশ্বাস। আমি পার্থ, শুরুতে এটা তোমার থেকে জানতে চাইছি, এর আগে 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, মানে এবার আরো 1 ঘন্টা বেশি, 6.5 ঘন্টা এখনো পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। কোন কোন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তৃণমূল সাংসদকে? দেখো, স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো নিয়ে কিন্তু সিআইডির কাছে প্রশ্ন ছিল এবং যে প্রশ্নের উত্তর তাদের কাছে অধরা ছিল, যে বিষয়টা এবং যার জন্য তদন্ত, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন তারা। যার মধ্যে হচ্ছে যে বিধায়কদের সঙ্গে, তুমি জানো যে সিআইডি আধিকারিক তারা একাধিক বিধায়কের সঙ্গে কথা বলেছেন। সেই বিধায়করা যে বক্তব্য রেখেছেন, যে কেউ বলেছেন তারা সেই রেজুলেশন বুকে যে সই হয়েছিল সেদিন তারা উপস্থিত হয়নি, বা কোনো বিধায়ক বলেছেন যে এই সই তার নয়। কিন্তু একেবারে যে লেটার বুক, যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের লেটার প্যাড এবং যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সই করা 20 মে যে কপি জমা পড়ে
সেটা হচ্ছে স্পিকারের কাছে। সেখানে উল্লেখ করা ছিল যে 6 তারিখে যে সর্বসম্মতিক্রমে যে বৈঠক হয়েছিল রেজলিউশন বুকের কপি, সেখানে হচ্ছে 70 জন বিধায়ক তাদের সই রয়েছে, কিন্তু সেই 70 জনের মধ্যে অনেক বিধায়কের সই দেখা যাচ্ছে একেবারে ব্লক লেটারে রয়েছে এবং অনেকেই বলছেন তারা আসেননি, অনেকেই বলছেন সই তাদের না। তাহলে এই যে জায়গায় সইটা করলো কারা? এই যে জায়গায় প্রশ্নটা হচ্ছে যে এই রকম বিষয়টা হলো কিভাবে, যে একটা দলের যারা বিধায়করা সেই বিধায়কদেরকে নিয়ে রেজুলেশন হবে, তার পরবর্তীকালে দলনেতা কী হবে, বিরোধী দলনেতা, উপনেতা কী হবে বা মুখ্য সচেতক কী হবে, সেইটা নির্ধারণের জন্য যে বৈঠক হয়েছিল, আদৌ কি সমস্ত বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন? আদৌ কি তারা নিজেরা সই করেছিলেন? এই রকম বিষয় ধোঁয়াশা, এবং সেই ধোঁয়াশা থেকে এমন জায়গায় পৌঁছেছে 3 জন বিধায়ককে নিয়ে সিআইডি তাদের হাতের লেখা নমুনা পর্যন্ত পরীক্ষা করিয়েছে আদালতে, এবং সেই ক্ষেত্রে সেই সমস্ত জায়গায় সিআইডির আগের দিন জানিয়েছিল যে অনেকগুলো জায়গাতেই তারা যে প্রশ্ন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেই প্রশ্নের সদুত্তর তারা পায়নি, এবং সেই সদুত্তর না পাওয়ার জন্য আজকে আবারও তলব 6.5 ঘন্টা হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ পর্ব সেটা চলছে ভবানী ভবন। একেবারে এই সদুত্তর আজকে সিআইডি আধিকারিকেরা পেলেন কিনা, সিআইডির গোয়েন্দারা, সেটা আরো কিছু সময় পরে হয়তো স্পষ্ট হবে। এর পাশাপাশি কুণাল ঘোষ একই মামলায় তাকেও কিন্তু তলব করা হয়েছে, প্রায় 3 ঘন্টা হয়ে গেল, জিজ্ঞাসাবাদ পর্ব তারও সমানভাবে চলছে। আমি আরো আপডেটের জন্য আমাদের আরেক প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে কথা বলবো। দেখো শুভজিৎ, তুমি জানো যে কুণাল ঘোষ 3:20 নাগাদ কিন্তু ভবানী ভবনে ঢোকেন এবং তারপরেই তিনি যান রিসেপশনে, এবং তারপর সেখানে কিন্তু চলে যান ভেতরে, এবং সেখানে কিন্তু বেশ খানিকক্ষণ তাকে বসে রাখা হয়। আমরা যেটা জানতে পারছি সিআইডি সূত্রে 4টে নাগাদ তাকে কিন্তু তদন্তকারীরা ঘরে ডেকে নেন এবং সেখানে কিন্তু তার সঙ্গে কথাবার্তা বা জিজ্ঞাসাবাদ চলছে। যেটা জানতে পারছি আমরা যে মূলত কুণাল ঘোষ এর আগেও তার বাড়িতে গিয়ে সিআইডি তদন্তকারীরা তারা কিন্তু জানতে চেয়েছিলেন যে সই এখানে দেখা যাচ্ছে সেই সই আপনি করেছিলেন কিনা। তাতে কুণাল ঘোষ কিন্তু প্রথমেই জানিয়ে দেয় যে হ্যাঁ এই সই আমার এবং আমি নিজে এই সই করেছি। ফলত কুণাল ঘোষ নিজের অবস্থান কিন্তু প্রথমেই স্পষ্ট করে দেন। কিন্তু এখন তদন্তকারীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন যেগুলো, যে কুণাল ঘোষের কাছ থেকে তারা এইটা জানতে চাইছেন যে যেদিন কুণাল ঘোষ এই রেজলিউশন বুকে তিনি সই করেছিলেন সেই দিন তিনি কার কার সই দেখতে পেয়েছিলেন, সেদিনের বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন, এবং যারা যারা উপস্থিত ছিলেন না সেই সমস্ত নামের জায়গায় সেই নামগুলো কি ব্লক লেটারের আগে থাকতে লেখা ছিল বা সেগুলো কে লিখেছিলেন। এই ধরনের বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু সিআইডি তদন্তকারীরা তারা কিন্তু কুণাল ঘোষের কাছ থেকে জানতে চাইছে, এবং যেটা জানা যাচ্ছে যে তারা কিন্তু কুণাল ঘোষের কাছ থেকে পাওয়া উত্তর এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পাওয়া উত্তর দুটোর মধ্যে তারা ট্যালি করে দেখতে চাইছেন, ক্রস ভেরিফিকেশন করতে চাইছেন যে দুজনের বয়ানে সঙ্গতি রয়েছে না অসঙ্গতি রয়েছে। কুণাল ঘোষ কিন্তু আজকে প্রথমেই জানিয়ে দিয়েছেন যে তাকে কিন্তু এর আগে তার বাড়িতে সিআইডি আধিকারিকরা এসেছিলেন, নিজের অবস্থান তিনি স্পষ্ট করেছেন, এবং আজকে যেহেতু তদন্তের সাথে তাকে ডেকে পাঠানো হয়েছে তাই তিনি কিন্তু সাক্ষী হিসাবে এখানে এসেছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কুণাল ঘোষের কাছে যে উত্তর প্রশ্ন খুঁজছে, যে উত্তরগুলোর জন্য মূলত তদন্তকারীরা তাকিয়ে রয়েছে, যে যখন কুণাল ঘোষ এই রেজলিউশন বুকে সই করেছিলেন তার আগে কার কার সই হয়েছিল, কার কার নামের পাশে সই ছিল না, এবং যেদিন এই সই তিনি করেছিলেন সেদিন বৈঠকে কারা কারা ছিল, একেবারে কারা কারা উপস্থিত ছিলেন, এর উত্তর হয়তো সিআইডি তদন্তকারী আধিকারিকেরা কুণাল ঘোষের থেকেও জানতে চাইছেন। আপাতত তোমাদের দুজনকে ধন্যবাদ। আমি এইখানে অরিন্দম আচার্যের কাছে আসতে চাইবো। এক তো হচ্ছে যে সিআইডি তাহলে এরপর কোন মানে ভাবনা চিন্তা থেকে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারে, এবং অরিন্দম দা এই তদন্ত কতটা দূর পর্যন্ত যেতে পারে। দর্শকদের মনে থাকবে 30 তারিখে প্রথম নোটিশ পাঠানো হয়েছিল সিআইডির তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, 3টে নোটিশ, গেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাইকোর্টের নির্দেশে বাধ্য হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমবার হাজিরা দিতে, সেখানে সদুত্তর তিনি দিলেন না, শুধু নয় একেবারে মেজাজ পর্যন্ত হারিয়েছেন। আজকে দ্বিতীয়বার তলব, কি মনে হচ্ছে? আমরা একটা প্রবাদ জানি, বাঘে ছুলে 18 ঘা, মানে বাঘ যখন নাকি আক্রমণ করে তখন হচ্ছে সামনে পা পিছনে পা 10 আর 8 18টা নখের দাগ পড়ে, আর পুলিশে ছুলে 36 ঘা। এই যে আপনারা দেখছেন এখন স্পাইডার নেটের মতো আজকে এগিয়ে চলেছে। এই যে কোশ্চেনগুলো করেছে আপনি দেখবেন কি মারাত্মক কোশ্চেন। আপনাকে এটা জানতে হবে, এই যে প্রথম আপনি আর কেউ শুনেছেন যে ব্লক লেটারে কেউ সিগনেচার করে? কোনোদিন শুনেছেন? আমরা জীবনে কোনোদিন শুনেছি ব্লক লেটারে সিগনেচার করে? দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, যে প্রশ্নগুলো করেছে এগুলো মারাত্মক। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সিআইডি যে তদন্তটা করেছে এটা কিন্তু পিএমএলএ অ্যাক্টে নয়, ইডি নয়, এটা হচ্ছে গিয়ে ভারতীয় ন্যায় সংহিতাতে। ভারতীয় ন্যায় সংহিতাতে যেটা স্পষ্ট লেখা রয়েছে 238 এবং 211 হচ্ছে প্রমাণ যদি ইচ্ছাকৃতভাবে গোপনভাবে বিভ্রান্ত করা যায় তার জন্য কিন্তু আজকে 7 ইয়ার্স আজকে জেল আছে। প্লাস আপনাকে আরও একটা মারাত্মক জিনিস বলে দিচ্ছি, ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 20(3) তাতে কি রয়েছে, অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে নিজেকে কখনো নিজের বিরুদ্ধে কখনো সাক্ষ্য দিতে কিন্তু বাধ্য নেই। ইটস এ ভেরি ডিফিকাল্ট।
এবং এটা হচ্ছে গিয়ে প্রলংড ইন্টারোগেশন পরে যে জিনিসটা দুজনের সাথে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু প্রমাণ হবে যে এটা ইন্টেনশনালি কিছু করা হয়েছে কিনা এবং মানে তার বিরুদ্ধে এবং তার ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে বিভ্রান্ত করে আজকে নিজের পার্সোনাল গেইন করা হয়েছিল কিনা। আপনাকে বলে দিই, আজকে আমরা নিজেরা জানি যে আমাদের একটা আইন রয়েছে, সেটা হচ্ছে গিয়ে যে ওই আমি বলে যাচ্ছি কথাটা, সেটা হচ্ছে গিয়ে যে এমপি এবং এমএলএ যদি হয় তাহলে তার আজকে কিন্তু রাজ্যসভা এবং এমপিতে কিন্তু আজকে তার নিষিদ্ধ হয়ে যায়। সেটা এই ক্ষেত্রে যদি এটা প্রমাণ হয় যে আজকে সে ইন্টারন্যাশনালি এটা করেছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট ক্লজ 8 ক্লজ 3-তে স্পষ্ট রয়েছে যে যদি এটা প্রমাণ হয় যে ইন্টেনশনালি সে এটা জেনে নোয়িংফুলি জেনে যদি এটা করেছে, তার সদস্য পদ পর্যন্ত কিন্তু আজকে ক্যান্সেল হয়ে যায়। আমি আগামী দিনে দেখতে চাচ্ছি সত্যজিৎ বাবু যে এরা আবার আজকে বিক্ষুব্ধ দলে আবার যুক্ত হয়ে যায় কিনা। না, আমি এইখানে যেটা জানতে চাইবো শীর্ষেন্দুদার কাছে, সেটা হচ্ছে ধারাবাহিকভাবে তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে এসেছেন, কিন্তু সদুত্তর না দেওয়া বা প্রশ্ন চলাকালীন একেবারে বারে বারে মেজাজ হারানো, যেটা আগের ইন্টারোগেশনের সময় হয়েছে, জিজ্ঞাসাবাদ পর্বের সময়, এটা কি সহযোগিতা নাকি সহযোগিতা না করার শামিল বলে আপনার মনে হচ্ছে? পরীক্ষার আগে যেমন রুটিন দেওয়া হয়, তেমনি আজকে বাংলা, কালকে অঙ্ক, পরশুদিন ইংরাজি, ঠিক এরকম ভাইপোর টাকা আদায়ের ডায়েরিতে এখন রুটিন দেওয়া হয়েছে যে 11ই জুন তোমার সিআইডি, 14ই জুন তুমি আগের দিন ফেল করেছো, সেই জন্য সেই পরীক্ষাটা আবার সিআইডি, এবার 15 তারিখ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডি, 16 তারিখ আবার সিআইডি উস্কানিমূলক মন্তব্যে ভোটের প্রচারে। এই রকম রুটিন এখন চলছে। এখন পরীক্ষায় পাশ করবেন কিনা সেটা পরবর্তীকালে বলবে, কিন্তু এই ডাকাডাকি কি 5 বছর চলবে, না পরীক্ষার মার্কশিট এবং হাতে চার্জশিট দেওয়া হবে? কবে দেবেন এটা? আজকে 465-64 ছিল, আজকে 335, যেটা বিএনএস এর সই নকল করা, যা প্রতারণা, জালিয়াতি, সেই জায়গাতে শাস্তি হচ্ছে 336-এর 2 ধারা এবং 336-এর 3 ধারা, এবং 2 বছর থেকে 7 বছরের শাস্তি, পানিশমেন্ট। কবে হবে, কবে দেবেন? আজ ডাকবেন, কাল ডাকবেন, পরশুদিনও ডাকবেন, আর কতদিন ডাকবেন? এইভাবে আজকে প্রত্যেকটা মানুষ চাইছে যে জালিয়াতি, দুর্নীতি, যেখানে স্বজন পোষণ, এগুলো যেন না হয়। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যে নতুন সরকারকে ভোট দেওয়া হয়েছে। নতুন সরকার তো বলে দিচ্ছেন যে ভয় আউট, ভরসা ইন। সেই ভরসাটা রাখতে হবে মানুষের মধ্যে। মানুষ চাইছে, মানুষ দেখতে চায় যে ভরসাটা কবে আমরা পাবো। আজকে এরকম ভাবে সই জালিয়াতির কি দরকার ছিল? 80 জন এমএলএ ছিলেন, 80 জনের মধ্যে 2/3 সই তো এমনিই করতে পারতেন। আপনারা তো বিরোধী দলের নেতা হতেই পারতো। সই আসলে জালিয়াতি করেছেন, সই চুরি করে স্বভাব হয়ে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত সব জায়গাতেই চুরি করছেন, প্রত্যেকটা ক্ষেত্রে চুরি করছেন। আজকে ত্রাণ তহবিলের জন্য, ত্রাণের জন্য যে ত্রিপালগুলো পড়ে থাকে, সেখানে যেমন আজকে এমএলএ করতে হচ্ছে, একেবারে ত্রাণের কথা বললেন, আমি দর্শকদের মনে করিয়ে দেব, গতকাল বিজেপি নেতা অভিজিৎ দাস এই ত্রাণের দুর্নীতিতে 250 কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে বিষ্ণুপুর থানায় অভিযোগ পর্যন্ত দায়ের করেছেন। কিন্তু উল্লেখ করছিলেন কিছুক্ষণ আগে শীর্ষদা যে পরপর 3-3টে তলব, আজকে সিআইডি, কালকে ইডি, পরশুদিন আবার আরেকটা মামলায় সিআইডি তলব করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেখুন, আমি কোনোদিন কোনো তদন্ত এড়িয়ে যাইনি। রবিবার, সোমবার, মঙ্গলবার পরপর 3 দিন তদন্তকারীদের আতশকাচের নিচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জালিয়াতি কাণ্ডে সিআইডির তলবে গত বৃহস্পতিবার হাজিরা দেওয়ার পর রবিবার ফের ভবানী ভবনে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এলেন এখানে, যে নির্দিষ্ট যে নিয়ম রয়েছে সেই নিয়ম মানতে হবে, নিয়ম মেনে একেবারে যে ভিজিটার রুম রয়েছে রিসেপশনে, সেখানে যান। আই কার্ড গাড়িতে ফেলে আসার ধরুন আই কার্ড নিয়ে আসেন, আর তার এক সঙ্গে আসে এক ব্যক্তি, আই কার্ড নিয়ে রিসেপশনে যান এবং সেখানে গিয়ে নাম লিখে আই কার্ড দেখিয়ে ছবি তোলা হয় এবং তার পরবর্তীতে তিনি ভেতরে প্রবেশ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার অফিসাররা। তদন্তের মতো চলবে এবং তারা যারাই অন্যায় করেছে তাদের বিচার হবে। রবিবার রাত পেরোলেই সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির মুখোমুখি হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোমবারের পর মঙ্গলবার ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের মামলায়
সিআইডির তলবে তাকে হাজির হতে হবে ভবানী ভবনে। গত শুক্রবার বিধানসভা ভোটের প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নোটিশ ধরায় সিআইডি। সেই সময় তৃণমূল সাংসদ বাড়িতে না থাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মীর সঙ্গে কথা বলেন সিআইডি অফিসাররা। মানে ওটা কি স্যারকেই রিসিভ তাহলে ওয়েট করতে হবে, আমার তো রিসিভ করি না। প্রায় 3.5 ঘন্টা অপেক্ষা করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার হাজিরার নোটিশ দেয় সিআইডি। ভোট প্রচারে বারবার ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। এই মামলাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে সিআইডি। দীপক ঘোষ, সমীরণ পাল, এবিপি আনন্দ। অফিলিয়াদি আপনি মানবেন এটা একেবারে অত্যন্ত প্লেন অ্যান্ড সিম্পল জিনিস যে বিধায়কদের একটা সর্বসম্মতিক্রমে ইনি হচ্ছেন আমাদের বিরোধী দলনেতা, একটা রেজলিউশন করে সেটা স্পিকারের কাছে পাঠিয়ে দেওয়া হলো, তারপর স্পিকার সিদ্ধান্ত নিলে। আপনার মনে হচ্ছে না যে কোথাও গোটা বিষয়টাকে একটা অহেতুক জটিলতার দিকে নিয়ে গেল তৃণমূল? জটিলতার দিকে যেতে বাধ্য, কারণ ওরা যে ভেতর ভেতর বিদ্রোহী হয়েছে সেটা আমরা বাইরে থেকে না বুঝলেও ঘরে তো আগুন লাগলে ঘরের মানুষ তো তার গন্ধটা পেয়ে গেছে, ধোঁয়া উঠেছে। আমি শুধু ভেবে পাচ্ছি না যখন এত কিছু ঘটে যাচ্ছে, যিনি এই মানে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি এখনো পর্যন্ত একটা আন্দোলন করলেন না যে অত্যাচার হচ্ছে, আমাদের সব দলের নেতারা নেত্রীরা অত্যাচারিত। আমি ছেড়ে দিলাম তিনি একবারে আন্দোলনের রাস্তায় নামতে পারছেন না, তিনি যে ফেসবুক লাইভ করেন মানে ওনার মতো হচ্ছে ফেস টাইম লাইভ, তো সেটাও তো তিনি করলেন না। আমি বুঝতে পারছি না উনি যে দল নেত্রী নেই সেটা বোঝা যাচ্ছে, তিনি কেবল এখন পিসিমার সেই দিকেও কিন্তু তিনি মুখ বন্ধ। সবচাইতে বেশি যদি কেউ আজ খুশি হয়ে থাকে তিনি হচ্ছেন কুণাল ঘোষ। তিনি যখন ঢুকেছেন তার আগে কিন্তু তিনি তৃপ্তি করে একেবারে আইসক্রিমের স্বাদ আস্বাদন করে ঢুকেছেন। যখন তিনি ওই প্রিজন ভ্যানটা বাজিয়ে বাজিয়ে একেবারে তুবড়ে দেওয়ার অবস্থা করেছিলেন, উনি ওই দিনটার কথা আজ বসে ভাবছেন, ঘুঁটে পড়ে গোবর হাসে। উনি এখন কি মন্তব্য দেবেন অনেকটা বোধহয় তার উপরে নির্ভর করবে। অভিষেকের জেলযাত্রা ত্বরান্বিত হবে না মন্দীভূত হবে? জেলযাত্রা সুনিশ্চিত এবং সেটা দীর্ঘমেয়াদী জেলযাত্রা হবে, কিন্তু ত্বরান্বিত এবং মন্দীভূত করার চাবিকাঠিটা সেই অনুঘটক হিসাবে হয়তো কাজ করছেন এখন কুণাল ঘোষ। তাড়িয়ে তাড়িয়ে করবেন, নিশ্চয়ই দেবনারায়ণ সরকার উত্তর দেবেন, কিন্তু আমি তথ্যের জন্য বলে রাখি গতকাল কালীঘাটে মিটিং ছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে একেবারে কুণাল ঘোষের প্রশ্নের চ্যালেঞ্জের মুখে সম্ভবত এই প্রথমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পড়তে হয়েছে। দেবনারায়ণ দা না, অনেকেই অনেক কিছু গেস করে, একটা কথা বলে, ও হোয়াইল ইউ লিভ টেল ট্রুথ অ্যান্ড শেম দ্য ডেভিল, শেক্সপিয়ারের কথা। যখন তুমি বাঁচবো সত্য কথা বলো এবং শয়তানদের বিরুদ্ধে বিলাপ করো এবং তাদের বিরুদ্ধে অভিশাপ দাও। কিন্তু আমি যে কথাটা বলছি, যে যা কাজটা করা হয়েছে সত্যভাবে সত্যটা বেরোয় আসুক। কিন্তু লাস্টে একটা বলি, ওই ভাগ্য লিখন ঝাপসাকালীর নয় সে পরিষ্কার, দুঃখ সুখের ভাঙা বেড়ায় সমান যে দুর্ধার। রবীন্দ্রনাথের এই যে ট্রুথ এবং সত্যের কথা বলছেন না, পুরোটা কোনো প্রয়োজন হয় না, আসল রেজলিউশন বুক এই হচ্ছে সিআইডির হাতে তুলে দিলেন। আমি বলছি যখন এটা করছেন না তার মানে তো কিছু কি লুকোনোর চেষ্টা করছেন? ওভার স্যাঙ্গুইন হয়ে এটা করতে গেছে, এটা অন্যায় করা, সত্য জিনিসটাকে করা জালিয়াতিকে আপনি না আলাদা বিশেষণে বিষয় বিশেষায়িত করবেন না। সত্যিকারে 30 জন চুরিকে চুরি বলবেন, জালিয়াতিকে জালিয়াতি বলবেন। আমার প্রশ্ন 30 জন দিলেই হতো, কোনো দরকার ছিল না। কেন সেই 30 জনকে আনতে পারলেন না, সই করাতে পারলেন না? হতো, কিন্তু কেন সেই অধিকার সেই জোর নেই, এটা কোনো উচিত ছিল না। আমি বুঝলাম, আমি বলছি বর্তমানে আসুন না, রেজলিউশন বুকটা তুলে দিলেই তো হয় সিআইডির কাছে। কি করে ওএমআর সেইটা কেন করছেন না? দিয়েছিল ওএমআর শিট তো দেয়নি। সেই জায়গাতে যখন ওএমআর শিট চেয়েছিল যে যোগ্য আর অযোগ্যের জন্য, সেই যোগ্য অযোগ্য আজকে কথাবস্তু হতো না, সেই টিচারদের আজকে চাকরি হয়ে যেত। সেখানে যখন বারবার বিচারপতিরা বললেন যে আপনারা দিন, যে পরীক্ষা দিয়েছে তার মার্কশিট দিন। আমি অরিন্দম আচার্যের কাছে যাব। ওএমআর শিটের কথা বলছিলেন, যে ওএমআর শিট তৃণমূল আমলে পাবলিশ করা যায়নি, পালা বদলের পর সেটাই কয়েকদিনের মধ্যে পাবলিশ হয়েছে। প্লিজ অরিন্দম আচার্য। দেবনাথ ভাই একটা কথা বলি, যারা শীত মানে আমাদের পুলিশে না মডাস অপারেন্ডি বলে একটা কথা আছে, যারা শীত চুরি করে না তারা যদি বাড়ির দরজা খোলা দেখে ওখান থেকে ঢোকে না, ও শীত চুরি করেই যাবে। এদের চুরি হচ্ছে কি মতলব, এ সব সময় সমস্ত কাজে দেখবেন চুরি দুর্নীতি, এছাড়া আর কিছু নয়। আজকে আমরা যে আলোচনা করছি, আপনি আমাকে কথাটা বললাম যে পুলিশ হলেন 36 গাঁ, এই যে আজকে চতুর্দিক থেকে যে আজকে বাঘের ছাবার মতো আটকে ধরেছে, আপনি কি বলতে পারেন এটা মিথ্যা?
চতুর্দিক থেকে আজকে পুলিশ যেভাবে আজকে ধর্মের নামে সুরসুরি দিচ্ছে, অনেক সাংবাদিক সত্য কথা বললে তাদের এগেইনস্টে পর্যন্ত কেস করে দিচ্ছে, তাদেরকে হাইকোর্ট করতে গিয়ে আজকে শেল্টার নিতে হচ্ছে, অথচ নিজেরা করছে যখন, তখন সেটাকে তারা নিজেরা আপনি বলুন, আপনি নিঃসন্দেহে এখনো পর্যন্ত এই ম্যারাথন জিজ্ঞাসাবাদ ভবানী ভবনে সমানভাবে চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেদিকে আমাদের টানা নজর রয়েছে। এই মুহূর্তের খবর, ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক শেষে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা তারা পৌঁছে গিয়েছেন স্পিকারের বাড়িতে। আমি আরো বিস্তারিত জানতে সরাসরি আপনাদের সেখানে নিয়ে যাব। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। বিজেন্দ্র, দেখো, এখনকার সব থেকে বড় খবর যদি আমরা দেখি, এই বিদ্রোহী সাংসদরা এই মুহূর্তে রয়েছেন স্পিকারের কাছে, এবং যেটা আমি একটা ইঙ্গিত পাচ্ছি একটা সোর্সেস থেকে, কি বলা হচ্ছিল না কি পৃথক ব্লক থাকবে না, তাদেরকে কোনো পার্টির সঙ্গে মার্জ করতে হবে। তারা মার্জ করার সিদ্ধান্ত নিয়েছেন, যেটা একটা সূত্র জানাচ্ছে, খুব সম্ভবত তারা একটা দলের সঙ্গে মার্জ করছেন, এবং সেই দলটা বিজেপি নয়, সেই দল ত্রিপুরা, আসাম বা অন্য কোনো স্টেটের দল হতে পারে, এরকম একটা সম্ভাবনাও রয়েছে, যেটা একটা সূত্র মারফত জানা যাচ্ছে কি যে মার্জারের কথা উঠে আসছিল, যেটা আমরা রাজ্যসভায় দেখেছিলাম কি আম আদমি পার্টি 2/3 থেকে বেশি সাংসদরা গিয়ে বিজেপিতে মার্জ করেছিলেন। এখানে 2/3 থেকে বেশি টিএমসি সাংসদরা এই মুহূর্তে স্পিকারের বাড়িতে রয়েছেন, এবং তারা খুব সম্ভবত, পৃথক ব্লক তো একটা অপশন ছিলই, তারা মার্জার নিয়েও চিন্তা ভাবনা করছেন, এবং হয়তো তারা মার্জার নিয়েও সিদ্ধান্ত স্পিকারকে জানাতে পারেন কি তারা এই দলের মধ্যে মার্জ করছেন, অর্থাৎ তাদের আইডেন্টিটি হবে এই দলের সাংসদ হিসাবে। সেই দলটা কি এখনো জানা যাচ্ছে না, হতে পারে সূত্র বলছে কি ত্রিপুরা বা আসামের কোনো একটা দল হতে পারে, যেটা এই মুহূর্তে এনডিএতে রয়েছে, সেই দলের মধ্যে তারা মার্জ করবেন, এই সিদ্ধান্তের কথাও আমরা শুনতে পাচ্ছি। নিঃসন্দেহে বিরাট বড় খবর বিজেন্দ্র আমাদের জানাচ্ছে যে এই যে পৃথক ব্লক তৈরি করা হচ্ছে, যার মধ্যে অন্তত 20 জন তৃণমূলের বিদ্রোহী সাংসদ রয়েছেন, তারা এনডিএ এর কোনো একটা শরিক দলের সঙ্গে মার্চ করে যেতে পারে। বিরাট বড় খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।